সব জায়গা তো মমতা বন্দ্যোপাধ্যায় পা দিয়ে রাখবেন। বলিরাজা যেরকম গোটা পৃথিবী, বলিরাজার কাছে বিষ্ণু বামন অবতার হয়ে গিয়ে যেরকম গোটা পৃথিবীর উপর পা দিয়ে দিয়েছিলেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে নবযুগের বামন অবতার। তিনি গিয়ে গোটা পশ্চিমবঙ্গের সব জায়গায় পা ফেলে রেখেছেন। কোনো জমি কাউকে দেওয়া যাবে না। আপনি ন্যাশনাল হাইওয়ে করবেন, জমি নৈবচ। বিএসএফ বর্ডারে তার কাটার বেড়া দেবে, জমি নৈবচ। নিশীথ প্রামাণিক টাকা নিয়ে আসবেন উত্তরবঙ্গের স্পোর্টস ডেভেলপমেন্ট করার জন্য, ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য, নৈবচ। অনেক বড় বড় প্রজেক্ট আছে, কিন্তু আমি সবার প্রথমে আমাদের নিশীথ ভাই, আমাদের মাননীয় মন্ত্রী যখন ছিলেন, ও উত্তরবঙ্গের জন্য একটা বড় কাজ করেছিল। উত্তরবঙ্গের স্পোর্ট জন্য আমাদের ভারত সরকারের যুব এবং স্পোর্টস মিনিস্ট্রি, যার মিনিস্টার MOS নিশীথ ছিলেন, সেখান থেকে প্রায় 700 কোটি টাকা বরাদ্দ করে এনেছিলেন যে কুচবিহারে একটি সায়ের স্পোর্টস কমপ্লেক্স হবে বলে। রাজ্য সরকার জায়গা দেয়নি যথারীতি, কারণ সব জায়গা তো মমতা বন্দ্যোপাধ্যায় পা দিয়ে রাখবেন। বলিরাজা যেরকম গোটা পৃথিবী, বলিরাজার কাছে বিষ্ণু বামন অবতার হয়ে গিয়ে যেরকম গোটা পৃথিবীর উপর পা দিয়ে দিয়েছিলেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে নবযুগের বামন অবতার। তিনি গিয়ে গোটা পশ্চিমবঙ্গের সব জায়গায় পা ফেলে রেখেছেন। কোনো জমি কাউকে দেওয়া যাবে না। আপনি ন্যাশনাল হাইওয়ে করবেন, জমি নৈবচ। বিএসএফ বর্ডারে তার কাটার বেড়া দেবে, জমি নৈবচ। নিশীথ প্রামাণিক টাকা নিয়ে আসবেন উত্তরবঙ্গের স্পোর্টস ডেভেলপমেন্ট করার জন্য, ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য, নৈবচ। শেষে কোনো উপায় না দেখে সেই সময় আমাদের মাননীয় মন্ত্রী তৎকালীন, তিনি রেলওয়েকে রিকোয়েস্ট করে এবং রেলওয়ে জায়গা দিতে রাজি হয়, সম্মতি জানায়, এবং সেই জায়গায় এখনো পর্যন্ত কোনো ডেভেলপমেন্টাল কাজ করা যায়নি। 700 কোটি টাকা স্যাংশন হওয়ার পরেও শুধু বাউন্ডারি হয়েছে, আর কিচ্ছু করা যায়নি। তার কারণ হচ্ছে মাঠের মাঝখানে অনেকগুলো হাইমাস্ট আছে, যা রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগের। বহুবার চিঠি দেবার পরেও ওই হাইমাস্টগুলোকে সরানো হয়নি রেলের জায়গা থেকে। স্বাভাবিকভাবে 700 কোটি টাকা চলে গেল। পাঁচিলে যতটা খরচ হয়েছে ততটুকুই হয়তো কাজে লাগবে। সেরকম খড়গপুর শিলিগুড়ি ইকোনমিক করিডোর, বাগডোগরা এয়ারপোর্টের জন্য নরেন্দ্র মোদী সরকার 1550 কোটি টাকা বরাদ্দ করেছে, আর সেটাকেও আটকানোর চরম মরিয়া চেষ্টা এতদিন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে চলেছে। শুধু তাই নয়, যে উত্তরবঙ্গে রিসেন্টলি যে বন্যা পরিস্থিতি এবং হরপা বান এলো, যাতে প্রচুর মানুষ তারা ভিটেহারা হয়েছেন, আমরা বারবার ক্লেম করেছি যে কেন্দ্র সরকারের তরফ থেকে আমরা বরাদ্দ করেছি। মুখ্যমন্ত্রী বলছেন না, বরাদ্দ হয়নি। আমি সেই বাজেট ডকুমেন্ট নিয়ে এসেছি আপনাদের জন্য। এই বাজেট ডকুমেন্টের একটা পাতা আমি নিয়ে এসেছি। সেই বাজেট ডকুমেন্টে স্পষ্টভাবে বলা আছে, কেন্দ্র সরকার, প্রয়োজনে আমি এটা আপনাদের সাথে শেয়ারও করে দেব, যে কেন্দ্র সরকার SDRF ফান্ডের জন্য কত টাকা কোন বছর এই রাজ্যকে দিয়েছে, এবং এই SDRF ফান্ড থেকেই 2 লক্ষ করে টাকা প্রত্যেক যারা মৃত পরিবার তাদেরকে দেবার কথা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। আমি একটু পড়ে দিচ্ছি। Annual breakdown of the amounts released to West Bengal from the State Disaster Response Fund SDRF and Disaster Response Fund NDRF over the past 5 financial year. SDRF থেকে কত দেওয়া হয়েছে 2020-21 808.80 কোটি টাকা, 2021-22 আবার 808.80 কোটি টাকা, 2022-23 849.60 কোটি টাকা, 2023-24 892 কোটি টাকা, 2024-25 936 কোটি টাকা, অর্থাৎ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে বাড়ানো হয়েছে, 936 কোটি টাকা দেওয়া হয়েছে। NDRF যেটা করা হয়েছে, অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড, 2250 কোটি টাকা 2021 থেকে আমরা, আর 2021 এবং 20-21 মধ্যে আমাদের কেন্দ্র সরকার দিয়েছে, 21 থেকে 22 দিয়েছে 350 কোটি টাকা, এবং তারপরে যেহেতু এই দুটো বছরে কোনো হিসেব আসেনি, লাস্ট 24-25 প্রায় 84.77 কোটি টাকা। এই সব কটাকে যদি যোগ করেন, অর্থাৎ কেন্দ্র সরকারের যেটা আর কি পোর্শন, সেই তাহলে আমরা দেখব যে প্রায় এখানে 5000 কোটি টাকার মতো ক্ষতিপূরণ আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে দিয়েছি। এবং মনে রাখবেন, একে আমি আগেও বলেছি প্রেস কনফারেন্সে,
যে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড যেটা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তার অ্যালোকেশনের 75% কেন্দ্র সরকার দেয়, 25% সেটা কিন্তু রাজ্য সরকারকে দিতে হয়, এবং এটা বাজেট ডকুমেন্টস। অতএব এখানে পাইনি, দেয়নি এগুলো বলার কোনো জায়গা নেই। ডাইরেক্ট এখন পিএমএফএস অ্যাকাউন্ট সিস্টেম হয়েছে জানেন, রিজার্ভ ব্যাংক সরাসরি এই টাকা অর্থাৎ কেন্দ্রের যে পোর্শন সেই অংশ রাজ্য সরকারের তহবিলে সরাসরি ট্রান্সফার করে। কিন্তু সেই টাকা কোথায় গেল, কোথায় খরচ হলো, এখনো পর্যন্ত তার কোনো হদিশ নেই। দার্জিলিং জেলা শাসকের কার্যালয়ে এই দুর্গতদের ব্যাংক সংক্রান্ত নথিপত্র জমা দিতে এখনো পর্যন্ত 1 মাসের বেশি সময় অতিবাহিত করা হয়েছে। কেন্দ্রের অনুদানের টাকা সত্ত্বেও এখনো পর্যন্ত অনুদান পাওয়ার ব্যাপারে আমরা খুব একটা পজিটিভ কিছু পাইনি। দ্বিতীয় যে বিষয়টি, আপনারা জানেন উত্তরবঙ্গকে 3টে জিনিসের জন্য বা 3টে টির জন্য ভালো করে জানা হয়। টি আমাদের ইংরেজি অ্যালফাবেট টি। প্রথমটা হচ্ছে ট্যুরিজম, দ্বিতীয় হচ্ছে টিম্বার, তৃতীয় হচ্ছে TEAT অর্থাৎ চা। তো উত্তরবঙ্গের একটা বড় অংশের প্রায় 276খানা বড় চা বাগান আছে, 5000-এরও বেশি ছোট ছোট চা বাগান আছে, যারা ছোট ছোট ধানের জমিতে চা বাগান করে ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে, জলপাইগুড়ি থেকে শুরু করে বিভিন্ন অংশে কৃষকরা চাষ করেন। আমাদের যে 4টি শ্রম কোড হয়েছে, যে শ্রম কোডে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সেই শ্রম কোডে তারা অনুমতি দেয়নি। এই শ্রম কোড লাগু হলে আমাদের চা বাগানের শ্রমিকরা ডেলি ওয়েজে আরো অনেক বেশি মাইনে পাবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করার জন্য সমস্ত রকম চেষ্টা করছেন। তাছাড়া বোনাস থেকে শুরু করে সব ক্ষেত্রে আমাদের চা শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে। এবং চা শ্রমিকদের যদি বর্তমান অবস্থা দেখি, 42টি বাগানে কোনো স্কুল নেই, 17% চা শ্রমিকের গৃহে অর্থাৎ বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই, 19.3% যেখানে ঘর আছে, যেখানে বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু তার অবস্থা অত্যন্ত খারাপ, না থাকার মতোই। 60% মাত্র বাগানে সেখানে স্বাস্থ্য পরিষেবা আছে। রিসেন্টলি আমি যখন উত্তরবঙ্গেই ছিলাম তখন একটি নোটিফিকেশন বেরিয়েছে শ্রম দপ্তর, শ্রম দপ্তর স্বাস্থ্য দপ্তর থেকে ডাক্তার চাইছে, যে এই চা বাগানগুলোতে টেম্পোরারি বেসিসে ডাক্তার এবং পার্মানেন্ট বেসিসে নার্সকে নিয়োগ করা হবে এই চা বাগানগুলোতে শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানেন, প্রত্যেকটি হসপিটাল এবং মেডিকেল কলেজ ডাক্তারের অভাবে ধুঁকছে। যে কোনো লোককে, রাস্তায় পথ চলতি মানুষকে, তৃণমূল কংগ্রেস নেতারা অসুস্থ হলে উত্তরবঙ্গের হসপিটালে চিকিৎসা করায় না।